সুপ্রভাত। সুপ্রভাত স্যার, আপনি কেমন আছেন? ভালো, আচ্ছা, ধন্যবাদ। আজকেও তো সকালবেলা যখন এই ঢাকা শহরে মাছরাঙার স্টুডিওতে এলেন, যখন আশেপাশে পরিবেশ দেখলেন, কেমন লাগলো এই সকালের? অন্যদিন যা লাগে তাই। ঢাকা তো চেনা শহর, আর এই এরিয়াটা একটু বেশি পরিচ্ছন্ন, তবে যানজট একই আছে। এই সকালেও আপনাকে যানজট? হ্যাঁ হ্যাঁ, যানজট আমার না, সবারই। আচ্ছা আচ্ছা, আসলে যানজট এমন একটি দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে পুরো ঢাকা শহরের রাজপথ জুড়ে। স্যার, এই যে একটি, আপনি তো অনেক জাতীয় সমস্যা নিয়ে মাথা খান, আপনার কাছে কি মনে হয়, এটি জানি না আপনার চিন্তার বিষয়ের মধ্যে বা গবেষণার বিষয়ের মধ্যে পড়ে কিনা, যে যানজট আসলে ঢাকা শহরকে ঘিরে ধরেছে, এটি থেকে উত্তরণের কোনো পথ কি মনে হয়? খুব ভালো উপায় আছে, সেটা হচ্ছে ম্যাস ট্রানজিট। আপনার প্রাইভেট কারের সংখ্যা কমায় ফেলতে হবে। আচ্ছা, এত প্রাইভেট কার শহরে চলতে দিলে যানজট হবে। সিএনজি বা তেল দাম বাড়াতে হবে, যাতে করে সবাই ম্যাস ট্রান্সপোর্টে যায়, বাস যায়। বাসে যাওয়াটা আমি পছন্দ করি। এবং প্রাইভেট কার একটা লোকের জন্য যতখানি স্পেস অকুপাই রাস্তায় করে, প্রতি মানুষ একটা বাসে থাকলে সেই পরিমাণ পার ক্যাপিটা স্পেস কম লাগে এবং দ্রুত চলে যেতে পারে এবং সবাই আরাম পায়। কিন্তু এই ধনবাদী সমাজে, পুঁজিবাদী সমাজে ইন্ডিভিজুয়ালিজমটা এত প্রবল, প্রত্যেকেই আলাদা আলাদা চায়। যৌথভাবে কাজ পছন্দ করে না, যৌথভাবে একটা বাহন ব্যবহার করা তাও পছন্দ করে না, প্রত্যেকেরই আলাদা। এই স্বাতন্ত্র এ পুঁজিবাদীর বৈশিষ্ট্যটা। আচ্ছা, কম্পিটিশন, মুনাফা, শোষণ, আর প্রত্যেকে আলাদা আলাদা। এই জন্য প্রত্যেকে তার নিজের গাড়ি ছাড়া ভালো লাগে না। এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, সেলফিশ অ্যাপ্রোচ, এইটি সব অনেক জিনিসের মূলে অনেক দুরবস্থার জন্য দায়ী। তার ভিতরে যানজট একটা। অবশ্যই। এবং আপনি যে চর্চাটির কথা বলছেন, সেই চর্চাটি আসলে বন্ধ হওয়া উচিত। আপনি যেটি বলছেন আসলে আমাদেরকে আরও একটু সংবেদনশীল এবং চিন্তাশীল হয়ে ওঠা উচিত। স্যার, আমরা আপনার কাছে আসছি, তার আগে দর্শকদের নতুন করে এবার মনে করিয়ে দিই। দর্শক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, দেশের অন্যতম খ্যাতিমান একজন প্রকৌশলী। তিনি দীর্ঘ 57 বছরের পেশা জীবনে অনন্য মেধায়, অসাধারণ দক্ষতায়, সততা, নিষ্ঠা এবং শ্রমে বাংলাদেশের প্রকৌশলী সমাজের গুরুত্বপূর্ণ স্থানে তিনি নিজেকে আসীন করেছেন। ঢাকা মহানগর সহ দেশের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ অনেক বৃহৎ সরকারি এবং বেসরকারি স্থাপনা, স্ট্রাকচারাল শক্তি গড়ে উঠেছে তার মেধা এবং মননে। আজও দেশের যে কোনো জায়গায়, যে কোনো ভবনে কিংবা বড় কোনো স্থাপনায় ফাটল ধরলে, বিপন্ন হলে প্রকৌশলগত সুরক্ষায় শেষ ভরসার মানুষ তিনি। দেশের তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষার জাতীয় কমিটির আহ্বায়ক তিনি। খুলনার দৌলতপুরের এক শহরতলি থেকে দারিদ্র্য এবং কঠোর জীবন সংগ্রামকে উতরে আজ জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটির প্রাণ প্রতীক হয়ে দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার উৎস হয়ে আছেন। আর সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা রয়েছে আমাদের মধ্যে। আমরাও তার কাছ থেকে শুনতে চাইবো, আমাদের আকাঙ্ক্ষার প্রশ্নগুলো তার সামনে তুলে ধরবো, সে উত্তরগুলো চাইবো তার কাছ থেকে। এবং আশার জায়গায় তো আমরা আছি, আমাদের আশা নিয়ে আমরা চলে যাই তার কাছে। স্যার, এই যে বলছিলেন যে একটি চর্চা, এই চর্চার জায়গাটিকে আমাদের বন্ধ করতে হবে, যে আমরা যদি আর একটু সীমিতভাবে চিন্তা করি, ব্যক্তিগত এই সমস্ত জৌলুসগুলো ছেড়ে। তা আপনি কি মনে করেন যে একটু আমরা নগরায়নের কথাটাই ভাবি, যেহেতু এই প্রসঙ্গটি উঠে এসেছে, আপনি কি মনে করেন না যে আমাদের পুরো ঢাকা জুড়ে যদি আমরা মেট্রো রেল স্থাপন করতে পারি, মানে ভূগর্ভস্থ যাতায়াত ব্যবস্থা স্থাপন করতে পারি, তাহলে অনেকাংশে আমাদের এই ম্যাস ট্রানজিট মানে হলো প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল গাড়ি থাকবে না, সবাই যৌথভাবে বাসে হোক, ট্রেনে হোক যেতে পারবে। তো মেট্রো রেল খুব ভালো। তবে যেটা বললেন ভূগর্ভস্থ, আমাদের দেশে ভূগর্ভস্থটা এক্সপেন্সিভ হতে পারে, সেই জন্য ওভার দি ফ্লাইওভারের মতন মেট্রো রেল হতে পারে। সবসময় যে ভূগর্ভস্থ হতে হবে তার কোনো কথা নেই। আচ্ছা স্যার, আরেকটি বিষয় তাহলে আমি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে সাধারণের জন্য যে পাবলিক বাস, সেগুলোর আসলে যাত্রী সেবাগুলোকে আরেকটু মানোন্নয়ন করা উচিত নয়, যেন সব ধরনের মানুষ, সকল শ্রেণীর মানুষ চড়তে পারেন, তেমন কোনো পরিবেশ কি আছে বলে মনে হয় কিছু সংখ্যক বাস ছাড়া? না, অলরেডি সর্বসাধারণের জন্য অলরেডি ক্রাউডেড। আরও এতগুলো প্রাইভেট গাড়ি থাকলে আর কত বাস বাড়াবে? আরও বাস বাড়ানো উচিত, সব বাস এয়ার কন্ডিশন হওয়া উচিত, এবং নারীদের জন্য এবং শিশুদের জন্য পৃথক ব্যবস্থা থাকা উচিত, এবং সবই সম্ভব সেইভাবে যে মানসিকতা থাকে, প্ল্যানিং থাকে। কিন্তু যারা প্ল্যানিংয়ের বা সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তারা সবাই হাবাইতে লুটেরা, প্রত্যেকেই দখলদার,
কারো দেশপ্রেমিক চরিত্র নাই, সমাজের প্রতি দায়িত্ব নাই, তাদের হলো ইন্ডিভিজুয়াল কিভাবে বড়লোক হওয়া যায় এবং শেষ পর্যন্ত তার উত্তরাধিকারকে দেওয়া যায়, বিদেশে চলে যায়, দেশেও থাকে না। আসলে কঠিন সত্যগুলো এভাবেই আমাদের সামনে এসে দাঁড়ায় এবং সামগ্রিক অর্থে যখন আমরা চিন্তা করি হয়তো আমাদের কাছে কটু লাগতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু সত্যি। কিন্তু আরেকটা ব্যাপার যে স্যার যখনই যে জায়গায় যান, মানে যেখানে যত আলোচনায় অংশগ্রহণ করেন, স্যারকে কিন্তু আমরা জটিল বিষয়ের দিকে ঠেলে দিই। আজকে একটু বোধহয় মুক্তি দেওয়া প্রয়োজন। আমরা একটু শৈশবের আলোকে চলে যাই। স্যার, আমরা রাঙা সকালে তো একজন পুরো মানুষকে, একজন পূর্ণাঙ্গ মানুষকে তুলে ধরার চেষ্টা করি। একটু শৈশবের আলোকে আমরা চলে যেতে চাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? না, আমার জন্ম একটা নাতি দরিদ্র পরিবারে। আমার আব্বা ছিলেন স্কুল টিচার, পাশেই দৌলতপুর মহসিন উচ্চ ইংরেজি বিদ্যালয় তখন বলতো। তো সেইখানে আমাদের জমির উপরে প্রতিষ্ঠিত প্র্যাকটিক্যালি, সেখানে স্কুলে চাকরি করতেন তিনি। মা সাধারণ গৃহিণী, তো সেই পরিবারের জন্ম। তো আমার অসুবিধা ছিল, মা বাবাকে খুব ভালোবাসতেন না, তার জন্য ওই মা আমাদের যত্ন নিতেন না। মায়ের যত অফস্প্রিং হয়েছে মনে হতো যে আনওয়ান্টেড। তো সবাই তো মায়ের ভালোবাসাকে সর্বোচ্চ মানে নিজের মনে প্রতিষ্ঠা করে, কিন্তু আমাদের মনে তার সম্বন্ধে সেই ধারণা মানে অত্যন্ত ব্যতিক্রম। এটা তার কারণ হচ্ছে মা ছিলেন একটু অবস্থাপন্ন ঘরের, অভিজাত ধরনের জোরদার ঘরের মহিলা। আর আব্বা ছিলেন, তার আব্বা ছিলেন কৃষক। তো নানা বাড়ি ছিল পাকা বাড়ি, অনেক হাই প্লেনথে। তখনকার দিনে পাকা বাড়ি খুব কম লোকেরই ছিল, সেই গ্রামের ভিতরে একজন বা দুজনের। তো আমাদের তো ছিল গোলপাতার ঘর। তো এই যে অসবর্ণ বিবাহ, মানে আর্থিক দিক দিয়ে, মনের দিক দিয়ে আমার পিতা দেবতা তুল্য, কিন্তু অর্থের দিক দিয়ে তোর ঘাটতি ছিল। সেজন্য মা কোনোদিন একটু কন্ডিশনিং দৃষ্টিতে দেখতেন। ফলে এই তাদের যে সন্তান হয়েছে তাদের প্রতি মা খুব খুশি ছিলেন। স্যার, আমরা শৈশবের কথা শুনছিলাম আপনার কাছ থেকে, ছোটবেলার সেই কথা। একটি বিষয় আপনাকে একটু মনে করে দিতে চাই, যে নিশ্চয়ই হয়তো আপনার মনে আছে এবং মনে পড়ে যাবে অনেক কিছু। আপনাকে একটা বিশেষ নামে ডাকা হতো ছোটবেলায়, একটি বিশেষ সম্বোধনে, মনে পড়ে কি সেই কথা? অনেক রকম ছিল, গুন্ডাও বলতো। যদিও আমার ভিতরে মোটেই গুন্ডামির ভাব ছিল না, তবে খুব বেশি চটপটে ছিলাম। প্রত্যেকটা গাছে উঠতাম গ্রামের। আচ্ছা। তখন তো গ্রামের সব বাড়ির সব ফল গাছ কেউ বিক্রি করতো না, তো ফলে সবারই, ফলে অনেকেরই ডাব পেড়ে দিতে হতো, অনেকেরই করে দিতাম, আর গুন্ডা বলে ডাকতো। আচ্ছা। এমনি ছেলেবেলা লেখাপড়ার হাতে খড়িটা কার কাছে হয়েছিল? লেখাপড়া সবই তো আমার আব্বার কাছে। বাবা তো স্কুল বাবা অ্যাকচুয়ালি খুবই দেবতুল্য। তিনি শুধু ফাদার না, ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। এবং তিনি, আমি শুধু না, সন্তান বলে আমাদের পড়িয়েছেন তা না, তার ক্লাসে যারা ছিলেন, এবং দরিদ্র কোনো মানুষ থাকলেই, দরিদ্র কোনো ছাত্র থাকলেই তাকে, তখনকার দিনে তো বিনা অতিরিক্ত পারিশ্রমিক এই যদি কোনো ভালো ছাত্র পেত তাকে পড়াইতো। সেই দিন তো এখন নাই, সবই এখন মানে প্রফিট, কনজিউমারিজম, টাকা ছাড়া কিছু। এমনি স্যার, আপনার ব্যাপারে যতটুকু জেনেছি, সেই ছেলেবেলা থেকে কিন্তু আপনার পরীক্ষার ফলাফল অসম্ভব ভালো ছিল, ভীষণ মেধাবী ছিলেন আপনি। তো এই মেধা বিকাশের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাবা ছাড়াও অন্যদের অনুপ্রেরণা অনেক জরুরি। কোন শিক্ষক না, মেধা তো জেনেটিক, মানে আপনার তো মেধা তো ইউ ক্যানট কাল্টিভেট ইট অর অ্যাকোয়ার ইট। মেধা ব্রেনে যেভাবে গঠিত হয় সেভাবে হয়। তো এটা বলা যায় যে মা বাবা দুজনেই মেধাবী থাকলে সন্তানেরও মেধা ভালো হওয়ার সম্ভাবনা বেশি জেনেটিক্যালি। তো আমার মা তো খুবই মেধাবী ছিলেন, খুবই। তার ক্লাস ফ্রেন্ড যারা ছিল তারাই বলতো যে ওনার সঙ্গে পারতাম না, অঙ্কে পারতো না। তখন ফাদারও তাই, অঙ্কে খুব অসাধারণ ভালো ছিল। তো আসলে ব্যুৎপত্তিটা অঙ্কশাস্ত্রেই বেশি। ভাষা বা সাহিত্যে
আমাদের জোরও দিতেন না, সেদিকে বুঝপত্তি ছিল না। আবার সাধারণ ছাত্ররা অঙ্কটাকে খুব ভয় করতো। এটাতে আমি এত পারদর্শী ছিলাম। তাছাড়া মৌখিকভাবে তখন মানসাঙ্ক বলে একটা জিনিস ছিল, মুখে মুখে বলতে হবে। আচ্ছা। তো বড় বড় গুণ করা কিংবা 400 বছরের ক্যালেন্ডার আব্বা শিখিয়ে দিয়েছিলেন, যে কোনো বছরের যে কোনো মাসের যে কোনো তারিখে কি বার হবে বলো। তো ওই অঙ্কগুলো মুখে মুখে করতে হতো, সঠিক উত্তর দিতাম, তাতে খুব খুশি হতেন। এবং আচ্ছা সঠিক উত্তরের জায়গায় মৃদুল হয়তো দেখেছো, আমরা আরেকবারও একটু মনে করে নিতে চাই যে ম্যাট্রিক পরীক্ষায় স্যার কিন্তু লেটার সহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। আচ্ছা। তারপরে উচ্চ মাধ্যমিকে পূর্ব পাকিস্তান বোর্ডে সম্মিলিত মেধা তালিকা 19তম স্থান তিনি অধিকার করেছেন। বিএসসিতে সমগ্র পূর্ব পাকিস্তান বোর্ডের মধ্যে 2য় স্থান লাভ করেছেন তিনি। অসাধারণ তার ফলাফল। মানে হ্যাঁ, অসাধারণ ছিল এবং আসলে মেধার চর্চাটা সেই সময় খুব বেশি ছিল। কিন্তু এর ফাঁকেও কিন্তু মানে এমন না যে খুব ভালো ছাত্র হয়ে শুধুমাত্র লেখাপড়াতে ডুবে থাকা, পাশাপাশি অন্য অনেক বিষয় উঠেছিল। সিনেমার প্রতিও একটা আকর্ষণ তৈরি হয়েছিল আপনার। কিসের প্রতি? সিনেমা। সিনেমা না, সেটা সবসময় সব যুগেই হয়। তো তখন তো আর টেলিভিশন ছিল না বাড়িতে, তো তখন তো সিনেমাই একমাত্র। তাছাড়া তখন তো আমরা ইন্ডিয়ার অংশ। জি। যখন আমি তখন তো ইন্ডিয়াতে খুব ভালো ভালো আদর্শ বিষয়ের, আদর্শ চরিত্রের অভিনেতা অভিনেত্রী ছিলেন। এখনকার মতো কমার্শিয়াল না। তো তো তাদের ছবি বিশ্বাস, প্রবোধ সান্যাল, কারণবালা, এদের কথা মনে পড়ে। আচ্ছা। তাই। তো সেই ছবি কোথায় দেখতে যেতেন? বাড়ির কাছেই ছিল না, সিনেমা? খুলনা। আচ্ছা হেঁটে যেতাম, হেঁটে আচ্ছা। ফিরতাম। আর খুলনা হলো 4.5 মাইল, তোর কিন্তু হেঁটে যেতাম। আচ্ছা আচ্ছা স্যার, একটু জানতে ইচ্ছে করছে যে প্রথমেই বলছিলেন যে আপনাদের পারিবারিক অবস্থার জায়গা থেকে একটু একটু জানতে ইচ্ছে করছে, বাবার কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ছিল, তো সীমাবদ্ধতাগুলো বা এই খরচগুলো কি করে সামলে উঠতেন আপনি না, বা আপনার অত পরিবার? দরিদ্র ছিলেন না উনি। বাড়িতে যে ধান আসতো, আমার দাদা কৃষক হলেও ওই সময় দক্ষিণ অঞ্চলে নতুন আবাদ, বাঘ, জোক এগুলো তাড়িয়ে দিয়ে ক্রমাগত খুলনার শুধু উত্তরের দিকেই খুব ঘনবসতি, মিডলে হলো প্যাডিল্যান্ড গ্রানারি, আর তার সাউথের থার্ড হলো সুন্দরবন। সাউথের থার্ড সুন্দরবন, নর্দার্ন থার্ড হলো পপুলেটেড এরিয়া, আর মিডল থার্ড হচ্ছে সমস্ত বড় বড় বিল, অনেক ধান হয় তাতে। এখন আমরা নর্দার্ন পার্টে আছি খুলনা জেলার। জি। তো আমাদের গ্রামের প্রায় সব বাড়ি ওই মিডল বেল্ট বলতে কোন কোন থানা, ধর বটিয়াঘাটা, দাকব, এই কটা জায়গা। এগুলো কিন্তু সুন্দরবন থেকে ক্লেম করে। ইনফ্যাক্ট সুন্দরবন থেকে ক্লেম করে বোঝা যায় কীভাবে। আমার দাদার দাদা ছিলেন চাপড়াশি, খুলনা থানার তখনকার নাম কি ছিল জানেন? নয়াবাদ। নয়াবাদ মানে হলো কি, সুন্দরবন ক্লিয়ার করে নতুন আবাদ হয়েছে। আচ্ছা। খুলনার নাম ছিল নয়াবাদ, সেটা ছিল পরে খুলনা থানা হলো, থানার থেকে হলো মহকুমা, মহকুমার থেকে পুরো জেলা। চমৎকার। স্যার, একটি পর্যায়ে আমরা দেখতে পাই যে জীবনের একটি জায়গায় এসে খুব দ্রুতই সমস্ত কিছু পেরিয়ে আপনি আবার নতুন করে সাংসারিক জীবনে প্রবেশ করে ফেলেছেন। অর্থাৎ মানে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় 2য় বর্ষে আপনাকে দেখা যায় যে নতুন করে সংসার বাঁধছেন, মানে বাবা মায়ের সংসার ছেড়ে নিজের একটা সংসার তৈরি 3য় করছেন। বৎসরে। আচ্ছা, তো এরকম একটু দ্রুত বোধহয় ঘটে ওটা গেছিল তো আমার সেটা। ইচ্ছায় নয়, বাধ্য হয়ে। জি। আমার আব্বা বললেন যে আমি তো পড়ার খরচ চালাতে পারছি না, যদিও তখন মেরিট স্কলারশিপ পেয়েছি 25 টাকা। তারপরে মহসিন ফান্ডের থেকে, যেহেতু আমাদের খুলনায় অনেকগুলো এলাকা মহসিনের ট্রাস্টে যেতে আছে, সেহেতু সেখান থেকে তারা যে আয় হয়, সে আয়ের থেকে এবার শিক্ষার জন্য, মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য জি। ব্যয় দেয়। তো আমি যেহেতু মুসলমান ছাত্রদের ভিতরে অগ্রণী ছিলাম, সেহেতু আমাকে সেখান থেকে স্টাইপেন্ড দিত 25 টাকা মেরিট স্কলারশিপ, 25 টাকা স্টাইপেন্ড। কিন্তু তখন খরচ পড়তো 90 টাকার মতন। আচ্ছা। তো বাকি টাকাটা জড় করতে না হিমশিম করতে হতো। ফলে আর তাছাড়া আমার আরও ভাই বোন আছেন। আমার বড় ভাই তো আমার সঙ্গেই লেখাপড়া করছেন, তো উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তেন। তো যাই হোক, এই জন্য তিনি বলেন আমি তো আর চালাতে পারছি না,
তো ট্রেনে যে একটা লিখিত ধরিয়ে দিলেন হাতে টাইপ করা কাগজ যে আমরা খুবই গরিব ঘরের ছিল, আমাদের পড়াশোনার জন্য সাহায্য দরকার, প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছে যে চাওয়া। আমরা 2 ভাই রিফিউজ করলাম। তখন উনি বিপদে পড়ে ভাবলেন যে ওই একটা বিয়ে দিয়ে সেই শ্বশুর যদি অর্থ সাহায্য করেন তাহলে হতে পারে। তো আমি যখন আমার আশেপাশে সব জেনে ফেললো, তখন একজন আমার যিনি শ্বশুর হয়েছিলেন তিনি প্রফেসর ছিলেন ওই আহসানুল কলেজের। তো তিনি তার ঠিক করলেন যে ওনার মেয়েকে ওর সঙ্গে দেবেন। সেই হিসেবে আরডি ম্যারেজ হয়ে গেল। আচ্ছা, চমৎকার। 70 টাকা করে তিনি দিতেন মাসে। আচ্ছা, তার মানে আপনার পড়াশোনার ক্ষেত্রে তারপর থেকে আর্থিক অস্থিরতা থাকে নাই। এরপর থেকে আব্বার লোন টোন গুলো শোধ করা সম্ভব হয়েছে, অনেকখানি সুবিধা হয়ে গেছে। এবং খুব শিগগির বিয়ে করার ফলে কিন্তু আপনার লেখাপড়া তো খুব একটা ছাপ পড়েনি, আপনি কিন্তু ফার্স্ট হয়েছিলেন, গোল্ড মেডালিস্ট ছিলেন। না, একই সঙ্গে প্রায় আমার সঙ্গে দৌলতপুর থেকে আরেকজন ছাত্র ছিল, সে আমার ওয়াচ করতো যে বিয়ের পরে তার কি পরিবর্তন হয়। তা আমাদের দুজনেই একজন খুব রেসপেক্টেবল টিচার ছিলেন। আমার আব্বাও একজন রেসপেক্টেবল টিচার, কিন্তু হেডমাস্টার খুব ভালো। আর একজন হেড মৌলবী ছিল, হি ওয়াজ অ্যান আইডিয়াল ক্যারেক্টার, একটা ডিস্টিংগুইশ ক্যারেক্টার, সাধারণত মৌলবীদের ভিতর হয় না। হি হ্যাড এ ভেরি গুড পার্সোনালিটি এবং সবাই তাকে গুরু মানত। তো এখন সেই হেড মৌলবীর কাছে চিঠি লিখলেন, আমার এই ছাত্র যে একই জাতি উঠে এসেছি, একই সঙ্গে পড়ি, যেহেতু বিয়ে করার পর পড়াশোনা বাদ দিয়েছে, অতএব তার রেজাল্ট খুব খারাপ হবে। তো এখন আমাকে মৌলবী সাহেব লিখলেন, তা আমি তোর উত্তর, তখন তো পোস্ট কার্ডে খুব বেশি পয়সা লাগতো না, তখন খামও করা লাগতো না পোস্ট কার্ড, এখন তো পোস্ট কার্ডের ব্যবহার মধ্যে উঠেই গেছে। তো পোস্ট কার্ড আমি লিখে উত্তর দিলাম যে টাইম উইল টেল হু ইজ রাইট। তার কথা, আব্দুর রহমান তার নাম, বেঁচে আছে না। তো যাই হোক, তিনি মেম্বার পাওয়ার বোর্ড ছিলেন, রিটায়ার করছেন। আচ্ছা, তো স্যার আপনি খ্যাতিমান স্থপতি মাজহারুল ইসলাম, যাকে আমরা অল্প কিছুদিন আগে হারিয়েছি, তার সঙ্গে একটি প্রতিষ্ঠান করেছেন বাস্তুকলাবিদ। সেটি কিভাবে ঘটলো? না, সেটা হলো তার আগে তো বিভিন্ন জায়গায় ভেঞ্চার করেছে। প্রথম হলো সবচেয়ে বড় কথা যে যেহেতু সরকারি বেতনে, তখন যেহেতু আর্লি ম্যারেজ পরে চিলড্রেন হয়ে গেছে, অতএব সরকারি বেতনে 275 টাকা বেতন ছিল। তো তাতে চলতো না একদম তা বলবো না, তবুও যেহেতু অন্যদিকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নেই, ফলে আমি ভাবলাম যে ব্যবসা করি। সেই হিসেবে কনস্ট্রাকশন বিজনেস ধরলাম, নাম হলো প্রথমে চাকরি করলাম কয়েক বছর, তারপরে দেখলাম যে না, এই চাকরি করে 1954-এ পাশ করি। আমি ছিলাম কর্ণফুলী হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে ছিলাম। তো 4 বছর চাকরি করার পর দেখলাম যে না, সবাই দেখি ঘুষ খাচ্ছে। আর বন্ধু বান্ধব, আমি তো ঘুষ খাবো না। তো ঘুষ না খেয়ে চলা যায় না তা না, কিন্তু এই যে পিয়ার মানে কম্পিটিশন হয়, বিশেষ করে মহিলাদের ভিতরে, যারা ঘুষ খায় তাদের বউরা যত গহনা টহনা কিনতে পারে, শাড়ি কিনতে, আমার বউকে দিতে পারি না। ফলে সাংঘাতিক প্রেশার যে তারা পারে, তুমি পারো না কেন। তাছাড়াও আমার ওয়াইফের প্রেশার ছাড়াও এমনিতেও সামাজিকভাবে সবাই বলতে লাগলো যে কিছু একটা করো, কিছু তো উন্নতি হচ্ছে না। তখন ব্যবসা ধরলাম, কনস্ট্রাকশন। ওমা, তারপর দেখি যে লস যায়। মানে সৎভাবে ব্যবসা করতে গেলে লস যায় তো বটেই, কেন কম্পিটিশনটা এত তখনকার দিন ছিল, তখন তো অ্যারেঞ্জ ছিল না। তোর ফলে ভালো কাজ করে সেই রেটে পোষাতো না। তো এইভাবে চললো 4 বছর। তারপরে একদিন, তখন আমার ইঞ্জিনিয়ারিং কিছু সাহায্য মাজহারুল ইসলাম সাহেব, যার সঙ্গে বাস্তবায়িত করেছিলাম, তিনি তো সম্বন্ধে তো একটু সুনাম ছিল সব জায়গায়। তো কমপ্লিকেটেড কেস হলে আবার ডাক পড়তো। তো উনি তখন তো উনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন,
স্থপতি কোন মাজহারুল ইসলাম? আমাদের জি। স্থপতি ছিলেন ডিপার্টমেন্ট আর্কিটেকচারে। তো উনি ওই চিফ ইঞ্জিনিয়ারের থ্রু দিয়া একটা লোক খুঁজতে লাগলেন যে আর্ট কলেজ, তখন নাম ছিল আর্ট কলেজ, ইনস্টিটিউট অফ ফাইন আর্টস যেটা, ওটার ভিতরে সুন্দর সুন্দর কলাম করে ফ্ল্যাট স্ল্যাব করে বিম থাকবে না, আবার স্ল্যাব হবে মানে স্টেয়ারকেস হবে অন্য ধরনের। আচ্ছা তো ওগুলো ওই পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা ডিজাইন করতে কিছুটা ছিল, তখন আমাকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলে যে তোমার একটু করে দিতে হবে। আচ্ছা তো সব চিফ ইঞ্জিনিয়ারই আমাকে চিনতেন তখন, তো আমি করলাম। তো তখন মজলিস সঙ্গে প্রথম করে। আর হলো কুদরতে খুদে ছিলেন সায়েন্স ল্যাবরেটরি পপুলারলি নেম, কিন্তু পাকিস্তান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, PCSAR, তখন পাকিস্তান টাইম, এখন হচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ আচ্ছা সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো ওইটার সংক্ষেপে পপুলার নাম হলো সায়েন্স ল্যাবরেটরি। তো সেইখানে বিল্ডিংগুলো কুদরতে খুদে, ডক্টর কুদরতে খুদে খুব নামজাদা বিজ্ঞানী, মুসলমান বিজ্ঞানী, তো তিনি ছিলেন তার পরিচালক। তো মাজাল ইসলাম সাহেব আবার অভিজাত বংশের, আমি যেমন নিম্ন মধ্যবিত্ত তা না, কিন্তু অভিজাত বংশের। ওনার পিতা চাচা সবাই গভর্নমেন্ট কলেজের প্রফেসর। জি ওনার পিতা ছিলেন উমদাতুল ইসলাম ম্যাথমেটিক্সের প্রফেসর, জি রাজশাহী গভর্নমেন্ট কলেজ ও অন্যান্য গভর্নমেন্ট কলেজও ছিলেন। আচ্ছা তো সেই যে মাজাল ইসলাম সাহেব, উনি যাচ্ছেন গাড়ি চালায়, আমি এটা রিক্সা করে, তিনি আমাকে ওভারটেক করে বললেন যে আপনি তো ওর সঙ্গে কাজ করেছেন সায়েন্স ল্যাবরেটরি বিল্ডিংয়ে, মানে যেটা বললাম বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক, তো ওই বিল্ডিংগুলো তো আপনি আমার সঙ্গে, আমি তো তখন প্রাইভেটলি করেছি গভর্নমেন্ট সার্ভিস থাকা অবস্থাতেই, তো এখন আমরা ব্যবসা করি। আচ্ছা এটা হলো ব্যবসা না, পেশা, কনসাল্টিং ফার্ম খুলি, আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার। জি তো তখন তো নাম বাস্তবায়িত হয় নাই, উনি বলেন যে চলেন আমরা একসঙ্গে করি। আমার ঠিক আছে, খুব ভালো, আমার তো ব্যবসা ভালো যাচ্ছে না, তো তখন তার সঙ্গে মিলে বাস্তবায়িত করি। ইট ওয়াজ ইন 1964। স্বপ্ন কিন্তু ভঙ্গ হয় তখনই যখন দেখা যায় যে এক একটি সময় এসে আমাদেরকে হাঁটু গেড়ে বসে থাকতে হয়, এবং সেই হাঁটু গাড়ার কাজটি কিন্তু নিজেরা আমরা করি না, কেউ না কেউ করেন, সময় করে। আমি একটু 69 সালে সেই সময়টিতে চলে যেতে চাই, যখন আপনার মতো একজন মানুষকে একটা কারাবন্দী অবস্থান মেনে নিতে হয়েছিল। কেন হয়েছিল স্যার, একটু শুনি। না, যারা কারাবন্দি করেছিলেন তাদেরই দোষ। সেই সমাজে যারা ছিলেন তারা ন্যাচারালি, যারা গরিব মানুষের মুক্তির কথা বলবে তাদের উপরে পছন্দ করতেন না, এটা শ্রেণীগত আচরণ। তো আমি 1965-এ মার্কসিস্ট দর্শনে আকৃষ্ট হই এবং বুঝতে পারি যে সমাজ শ্রেণী বিভক্ত, উপরের তলার শ্রেণীগুলো নিচের শ্রেণীদের নির্লজ্জভাবে শোষণ করে এবং সাম্রাজ্যবাদকে তারা আবার তোষণ করে। তো ওরা মিডওয়ে, এরা এদিকে নিজের দেশের গরিবদের শোষণ করে, আবার দেশের সম্পদ উজাড় করে দেয় জি সাম্রাজ্যবাদের লুণ্ঠনের জন্য। জি তো এই জন্য ওই অ্যাওয়েকেনিংয়ে হওয়ার পরে আমি মার্ক্সবাদ বলে একটা, মানে মার্ক্সবাদী একটা পার্টির সঙ্গে শুভানুধ্যায়ী এসে জড়িত হই। জি তাদের এই সাইকেল স্টাইল করতে খুব কষ্ট হতো, প্রিন্টিংয়ের দায়িত্ব নেই তখন। একটা ছোট প্রিন্টিং প্রেস, যারা বাস্তুকলাবিদদের প্রিন্টিংয়ের কাজ করতো, স্টেশনারিগুলো প্রিন্ট করতো, জি তাদের শরণাপন্ন হই। যেদিন মার্ক্সবাদী পত্রিকাটা প্রথম বের হবে সেদিনই যখন যাব, তখনই নিলাম ডেলিভারি। আমার ওয়াইফ ওয়েট করছিলেন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, তখন ওয়াইফের ফাদার। তো সেখানে ঈদ করতে যাব, ঈদের দুদিন আগে ঘটনাটা ঘটে, 9 ডিসেম্বর 1969। জি তো তখন ওখান থেকে ডেলিভারি নিয়ে আমার বাসা ওয়েট করছিল একজন নেতা, তার নাম বলে লাভ নেই, আপনারা চিনবেন না। তো তার নাম সুখেন্দ্র দস্তিদার। তিনি আমার বাসা ওয়েট করছিলেন যে আমি সেই মার্ক্সবাদ পত্রিকাটা তার কাছে দিলে তিনি মফস্বল ডিস্ট্রিবিউট করবেন। পথে বিডিআর গেটে, তখন ছিল বিডিআর গেট, স্পেশাল রাইফেল ছিল, ইপিআর গেট ছিল, জি জি তার কাছে আমাকে চড়া হয়ে বন্দি করে, খুব সামরিক মিলিটারি, তখন আবার ইয়াহিয়া খানের সামরিক শাসনের যুগ, আচ্ছা জি সেই সামরিক সময়টা মিলিটারি কোর্ট দিয়ে আমাকে 69-এ জেলে দেয়। গ্রেফতার এটা করা। তো অত্যন্ত স্বাভাবিক যে যে শ্রেণী শাসন করছে তারা
নিচের তলার শ্রেণীর স্পোক্সম্যানদের অত্যাচার করবে, এটা তো স্বাভাবিক। এটাই আপনি মনে হয় ৭১-এর ১৭ই ডিসেম্বর মুক্তি পেলেন, জি, তাই জি, না? জি। মানে একদম সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশ, তাই না? কেমন আমাদের লেগেছিল স্বাধীনতা সেদিন? প্রাপ্ত হওয়ার পরে। না, তার আগে অনেকগুলো ট্র্যাজেডি ঘটেছে। আমার দুটো ভাইকে মেরে ফেলেছে আচ্ছা। পাকিস্তান আর্মি। আমার রাজাকাররা, আমার বাড়ির কাছাকাছি রাজাকাররা আমাদের ফ্যামিলির রাইজে হিংসিত হয়ে রিমোট আত্মীয় তারা মানে ওই রাজাকারদের অতি উৎসাহে দেখিয়ে দিল এদের ভাই একজন জেলে আছেন আর এরা পড়াশোনা করে কিন্তু ছাত্র ইউনিয়ন করে, এরা মার্ক্সবাদী, এদেরকে শাস্তি করেন। নিরপরাধ ছাত্র ইউনিয়ন করার অপরাধে এমন আমাদের ওই দুই ভাই, তার সঙ্গে একটা হিন্দু ছেলেও ছিল, সে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেদিনকার জন্য কয়েকদিন ধরে ছিল হয়তো, এই তিনজনকে ধরে নিয়ে মেরে ফেলে। ফলে আমি জেলে, জি, আবার আমার বড় ভাই তখন স্বাভাবিক কারণে কোনো কারণে স্ট্রোক করে মারা যান, তো তিনিও চলে গেলেন, আবার এই দুই ভাইকে নিয়ে গুলি করে মেরে ফেলে। তো এই সমস্ত বেদনা জড়িত ছিল ওই সময়টা। আমি তো মনে করছি যে বের হওয়ার পরে আব্বা আম্মা অবস্থা কি হবে, কেন এতগুলো ভয় পর চলে গেল, উনি সামলে উঠতে পারবেন কিনা। জি, মনোবল খুব বড় ছিল, উনি সামলে উঠছিলেন। তো ওই জন্য স্বাধীনতা দিবসের যে আনন্দটা, ওই সঙ্গে যেহেতু সদ্য হারানো ভাইদের বিয়োগ, এটা মিলিয়ে একটা দুটো একটা মিক্স। না না, অবশ্যই আমাদের এই অর্জন তো আসলে কোনো সহজ পথে আসেনি। আমাদেরকে অনেক কিছু জীবন থেকে বাধা দিতে হয়েছে, আমাদের অনেক কিছু, অনেক প্রিয়জন বিয়োগ ঘটেছে। এই জন্য স্যার আমরা সমবেদনা জানাই আপনার সেই দুই ভাই, হ্যাঁ, আপনার সেই দুই ভাইয়ের জন্য, আপনি যাদেরকে হারিয়েছেন। স্যার একটু চলে আসে যে আপনি বলছেন মনোবলের জায়গাটি, যে ভাইদেরকে হারিয়েছেন কিন্তু সদ্য স্বাধীন দেশে আপনারা মনোবল হারাননি, আপনারা এগিয়ে গিয়েছেন, আপনার পরিবার এগিয়ে গিয়েছে। ঠিক সেরকম করে আমরা এই সময় কিন্তু মনোবল ফিরে পাই আপনাকে যখন রাস্তায় দেখি যে আপনি তেল, গ্যাস, খনিজ সম্পদ, বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে আপনি রাস্তায় থাকেন এবং মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করেন। তো আপনার এই কমিটিটি গঠন করা, এর লক্ষ্য, এর বিভিন্ন দিক নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে কখন এটি মনে হলো যে শুরু করা উচিত? আমার নিজের উদ্যোগ ছিল না এটা। আমি পরে জেলে থেকে বেরোনোর পরে, তখন আমি চীনপন্থী মার্ক্সবাদীদের শুভানুধ্যায়ী দিয়েছিলাম। পরে চীনের ন্যাক্কারজনক ঘটনা দেখে ওই লাইন ত্যাগ করি। কিন্তু কোন মানে তখন কমিউনিস্ট পার্টির চর্চাকারী রাজনৈতিক দল একাধিক ছিল, এখনো যেমন ছিল 71-এ। তো দেখলাম যে না, চীনপন্থী আর থাকা যাবে না। তো আবার যারা তথাকথিত মস্কোপন্থী, তাদেরও একটু দেখলাম। তো সেই জন্য বসে আছি, কোনো দিকে যাইনি, কোনো পার্টিতে নাই। একাধিক কমিউনিস্ট পার্টি থাকা সত্ত্বেও কোনো পার্টিতে নাই। তখন 11 দল একটা জোট ছিল, তারা সব বামপন্থী। তারা ভিন্ন ভিন্নভাবে করতো। ওই তখন অসম চুক্তির মাধ্যমে প্রায় 70% বিদেশি বহুজাতিক কোম্পানি নিয়ে যাবে, 30% বাংলাদেশের ভাগে। এর বিরুদ্ধে আলাদা আলাদা আন্দোলন করছিল। পরে তারা চিন্তা করলো আমরা একসঙ্গে শুধু এটার জন্য এটা আলাদা ফ্রন্ট করে সেটার পতাকা তলে একত্র হয়ে সব এক বামপন্থী দলগুলো একত্র করবে, 11 দল। তো 11 দলের মিটিংয়ে ঠিক হয় যে একটা আহ্বায়ক ঠিক করতে হবে, যিনি ঠিক দলের মধ্যে বিলং করেন না কিন্তু আবার দলের প্রতি তো ডক্টর কামাল হোসেন ওয়ান্টেড টু বি দি পারসন। তো ওরা সবাই ডক্টর কামাল হোসেনকে ডিসলাইক করলো যে ইনি ডুবিয়ে দেবেন, ইনি তো যে পক্ষের উকিল থাকেন, তখনই তিনি কয়েকটা বহুজাতিক কোম্পানির উকিল ছিলেন, মানে ব্যারিস্টার ছিলেন, ফলে তাদের স্বার্থ রক্ষা করবে। আর বহুজাতিক কোম্পানি এসে প্রথমে রিটেনারশিপ হিসেবে নিয়ে নেয় বড় বড় ব্যারিস্টার উকিলদের, যাতে করে তারা বিপদে পড়লে ওদের মাসে মাসে রিটেনারশিপ মানে মাসে মাসে বেতন দিয়ে যায়, তার কেস হলে আলাদা পয়সা দেয়। এগুলো রিটেনারশিপ। এমন কোনো বড় বহুজাতিক কোম্পানি নাই যাদের রিটেনারশিপে এই সমস্ত বড় বড় ব্যারিস্টাররা সার্ভিস দিয়ে যান না। তার ফলে তাদের মনে যতখানি দেশের সেবা করতে চায় তা পারেন না। তার ভিতরে ডক্টর কামাল হোসেন আছেন, ব্যারিস্টার রফিকুল হক আছেন, অনেকেই আছেন যারা ওই বহুজাতিক কোম্পানির রিটেনারশিপে থাকলে। ডক্টর ব্যারিস্টার ইশতিয়াকও তাই ছিলেন। এবং ইশতিয়াক প্রথমে তাকে তেল গ্যাস কমিটির আহ্বায়ক হতে বলা হয়েছিল,
উনি বলেন যে আমি তো অলরেডি একটা বহুজাতিক কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, পারবো না, এমনি সৎভাবে বললেন। জি। কিন্তু ডক্টর কামাল হোসেন তিনি হতে ছিলেন, তখন তারা বললো যে না, তখন তারা আমাকে পেল। জি আচ্ছা আমি তখন কিছুতে চর্চা করে জেল খেটে বেরিয়েছি, এই রেকর্ড আছে। জি আর আমি কোনো পার্টি না করলেও সবাইকে একটু আর্থিক সাহায্য দেই। জি চমৎকার। স্যার খুব ভালো লাগলো। আজকে আমাদের মনে হচ্ছে আরো অনেক কথা শোনার কথা ছিল, শুনতে কিন্তু পারলে খুব সময় ভালো হতো, বলছে হ্যাঁ। যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আজকে অনেক অজানা কথা আমরা জেনে নিলাম, এবং আমরা চাই এমনি সব আন্দোলনের মধ্য দিয়ে আপনি আমাদের প্রাপ্তিগুলোকে আমাদের দাঁড়ে এসে দাঁড় করিয়ে দেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও